বিষয়টা কি? বাংলাদেশে 2024-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে বাংলাদেশ থেকে আমার মতো অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। পালিয়ে বেড়াতে হচ্ছে। বাংলাদেশে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। যে কোনো মুহূর্তে আমাদেরকে ওখানে খুন করা হবে, তালিকা করে রাখা হয়েছে। যাদেরকে খুন করা হবে সেই তালিকাভুক্ত অন্যতম একজন। এ কারণে আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। কেন কেন খুন করবে আপনাদেরকে? আমরা যারা প্রগতির পক্ষে আছি, তসলিমা নাসরিনের মতো যারা আমরা প্রগতির কথা বলেছি, যারা আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলেছি, আমাদেরকে, কারণ এখন বাংলাদেশে যারা বাংলাদেশটাকে যারা দখল নিয়েছে তারা 71-এর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, পাকিস্তানপন্থী শক্তি। ফলে খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে তারা পছন্দ করবে না। আমাদেরকে মানে ওরা তো, আমরা যেমন ধরুন একটা হচ্ছে আইনগত প্রক্রিয়া, ওরা তো আইনের ধার ধারে না। বাংলাদেশে আপনারা জানেন এখন কি চলছে, ইচ্ছামতো মব সন্ত্রাস চলছে, এবং সেই মব সন্ত্রাসের জায়গায় তারা কোনো আইনের তোয়াক্কা তো করেই না। আইনকে হাতে তুলে নিয়ে ইচ্ছে মতো যখন যাকে খুশি পিটিয়ে মেরে ফেলা যায়, এটা হচ্ছে এখন বাংলাদেশের চিত্র। আপনি কতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন? আমি বাংলাদেশের ভেতরে প্রায় 13-14 মাস পালিয়েছিলাম, তারপরে ভারতে এসে এখনও এই 9 মাস পার করলাম ভারতে। আহ, মানে আপনার আত্মীয় পরিবার পরিজন তারা? আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই বাংলাদেশে আছে, আমি একাই এখানে আছি। এবং আমি এখানে এসে যখন কথা বলছি বাংলাদেশের বিষয়ে, বিশেষ করে বাংলাদেশের যে মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি যারা আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তাদের উপর যে ক্রমাগত অত্যাচার, নির্যাতন, ভূমি দখল, মন্দির ভাঙচুর, জমি দখল, হত্যা এবং খুন, কি বলে ধর্ষণ, এই ধরনের ঘটনা যখন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এগুলো নিয়ে যখন আমি কথা বলছি, তখন আমার পরিবার পরিজনের উপরেও নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী, যারা এখন একেবারে দলীয় একটি বাহিনীতে পরিণত হয়েছে তারা, এবং যে আমাদের যারা এখন বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছে, যে অপরাজনৈতিক শক্তি, তারা আমার পরিবার পরিজনকেও নানাভাবে নির্যাতন করছে, চাপের ভেতর রেখেছে। আজ আপনি রবীন্দ্র সদনে এসেছেন তাসলিমা নাসরিনের প্রোগ্রাম দেখতে, কথা হয়েছে ওনার সাথে? হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলতে কথা আমার আগেই হয়েছে, কিন্তু আজকের যে পরিস্থিতি, আজকে তো আসলে তার নিরাপত্তার জন্যেই কথা বলতে চাওয়াটাও ঠিক না। হয়তো বা কাল পরশু কথা হবে। এখানে কতটা নিরাপদ আপনি? এখানে দেখুন, এখানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে মে মাসের 4 তারিখে এখানে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হওয়ার প্রেক্ষিতে আমি এখানে নিরাপদ বোধ করি। তারপরেও দেখুন, এখানেও ধর্মীয় মৌলবাদের, ইসলামী ধর্মীয় মৌলবাদের যে থ্রেট, সেটা আমি এখানেও অনুভব করি। বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, বাংলাদেশ থেকেই হুমকি দেওয়া হয় যে কলকাতাতে আমাকে আক্রমণ করা হবে, কলকাতাতে হত্যা করা হবে। এগুলো এই হুমকিগুলো আছে। আমরা দেখেছি আমাদের ওখানে যে প্রগতিশীল অন্য যারা ছিল, তাদের অনেককেও কিন্তু এর আগে, মানে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবার আগে, এখানে জেল জুলুম সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সেই থ্রেটটাকে থ্রেট মনে করছি না, যেহেতু এখানে যারা এখন শাসন ক্ষমতায় আছেন তারা তো আমাদের সঙ্গে বা তারা প্রগতির বিরুদ্ধে কোনো অবস্থান নেননি। ফলে সেই জায়গা থেকে আমরা অনিরাপদ বোধ করছি না। এখানে মানে কি করবেন ভাবছেন আগামীতে? মানে এইভাবেই কি গা ঢাকা দিয়ে বাঁচতে হবে? না, আমরা অবশ্যই বাংলাদেশে ফেরার লক্ষ্য নিয়েই এগোচ্ছি। আমরা সেই চিন্তা করছি, বিভিন্ন পরিকল্পনা আমাদের আছে যে আমরা বাংলাদেশে অবশ্যই ফিরব। এবং দেখুন যে 1946 থেকে আজ অবধি 2026 অবধি 80 বছরে বাংলাদেশ থেকে 30% হিন্দু কমে গেছে। 37% হিন্দু ছিল 46 সালে। 1971-এ মুক্তিযুদ্ধের সময়ও 20%-এর বেশি হিন্দু ছিল, আজকে সেখানে 7% হিন্দু। তাহলে এই যে বিপুল সংখ্যক হিন্দুকে ওখান থেকে জমি হারাতে হলো, মাটি হারাতে হলো, মাটি হারানোর যন্ত্রণার চাইতে বড় কোনো যন্ত্রণা তো হয় না। তো আমরা সেই মাটি পুনরুদ্ধারের স্বপ্ন দেখি, আমরা আবার দেশে ফেরার স্বপ্ন দেখি। এবং আমাদের ওখান থেকে শুধু হিন্দু নয়, যারা প্রগতিশীল মুসলমানও যারা আছেন, যারা প্রগতির পক্ষে কথা বলেন, তসলিমা নাসরিনের মতো, তাদের সহই আমরা একসঙ্গে আবার আমাদের মাটি পুনরুদ্ধারের স্বপ্ন দেখি। আমরা অবশ্যই মনে করি, সবসময় মনে মনে জব করি যে নেক্সট ইয়ার ইন ইস্ট বেঙ্গল। তাসলিমা নাসরিন তিনি তো একদম মানে স্পষ্ট জানাচ্ছেন যে তার দেশে হয়তো তার আর ফেরা হবে না, এরকম একটা আক্ষেপ রয়েছে তার মনে। দিদি যেটা বলেছেন সেটা যে একেবারে অবাস্তব কোনো কথা সেটা নয়, কারণ বাংলাদেশ তো এখন বাংলাস্তান হয়ে গেছে, মানে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছে। সেই জায়গা থেকে সেই আশঙ্কা একেবারেই অমূলক নয়। আমরাও মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশে গেলে আমাদেরকে হবে, এটা তো সত্য। কিন্তু তারপরেও আমি স্বপ্ন দেখি, আমি আমার কথা যদি বলি, আমি অবশ্যই স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যতদূর যাওয়া প্রয়োজন আমরা ততদূর যেতে চাই। এবং তসলিমা দিদি আজকে আশঙ্কা করছেন, কিন্তু আমরা ওই যেটা বললাম, নেক্সট ইয়ার ইন ইস্ট বেঙ্গল, নেক্সট ইয়ারটা 2027 হবে না 2037 হবে নাকি 47 হবে আমরা জানি না, কিন্তু অবশ্যই সেদিনটা আমাদের আসবে। সেদিনটাও আমরা তসলিমা দিকে সঙ্গে নিয়েই আমরা দেশে ফিরবো। আমার নাম বাপ্পাদিত্য বসু। আপনি কতদিন ধরে দেশের বাইরে? আমি দেশের বাইরে আছি 9 মাস।
আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, অর্থাৎ ওখানকার যে মাইনরিটিদের যে সংগঠন তার সাংগঠনিক সম্পাদক আমি। বিষয়টা কি? বাংলাদেশে 2024-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে বাংলাদেশ থেকে আমার মতো অনেকেই পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াতে হচ্ছে। বাংলাদেশে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে আমাদেরকে ওখানে খুন করা হবে, তালিকা করে রাখা হয়েছে, যাদেরকে খুন করা হবে সেই তালিকাভুক্ত অন্যতম একজন। এ কারণে আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। কেন কেন খুন করবে আপনাদেরকে? আমরা যারা প্রগতির পক্ষে আছি, তসলিমা নাসরিনের মতো যারা আমরা প্রগতির কথা বলেছি, যারা আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলেছি, আমাদেরকে, কারণ এখন বাংলাদেশে যারা বাংলাদেশটাকে যারা দখল নিয়েছে তারা 71-এর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, ফলে খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে তারা পছন্দ করবে না। আমাদেরকে মানে ওরা তো, আমরা যেমন ধরুন একটা হচ্ছে আইনগত প্রক্রিয়া, ওরা তো আইনের ধার ধারে না। বাংলাদেশে আপনারা জানেন এখন কি চলছে, ইচ্ছামতো মব সন্ত্রাস চলছে, এবং সেই মব সন্ত্রাসের জায়গায় তারা কোনো আইনের তোয়াক্কা তো করেই না। আইনকে হাতে তুলে নিয়ে ইচ্ছে মতো যখন যাকে খুশি পিটিয়ে মেরে ফেলা যায়, এটা হচ্ছে এখন বাংলাদেশের চিত্র। আপনি কতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন? আমি বাংলাদেশের ভেতরে প্রায় 13-14 মাস পালিয়েছিলাম, তারপরে ভারতে এসে এখনও এই 9 মাস পার করলাম ভারতে। মানে আপনার আত্মীয় পরিবার পরিজন তারা? আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই বাংলাদেশে আছে, আমি একাই এখানে আছি। এবং আমি এখানে এসে যখন কথা বলছি বাংলাদেশের বিষয়ে, বিশেষ করে বাংলাদেশের যে মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি যারা আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তাদের উপর যে ক্রমাগত অত্যাচার, নির্যাতন, ভূমি দখল, মন্দির ভাঙচুর, জমি দখল, হত্যা এবং খুন, কি বলে ধর্ষণ, এই ধরনের ঘটনা যখন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এগুলো নিয়ে যখন আমি কথা বলছি, তখন আমার পরিবার পরিজনের উপরেও নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী, যারা এখন একেবারে দলীয় একটি বাহিনীতে পরিণত হয়েছে তারা, এবং যে আমাদের যারা এখন বাংলা একেবারেই আমরা কথা বলছিলাম একজন বাংলাদেশি প্রগতিশীল নাগরিকের সঙ্গে, যিনি বাংলাদেশের সরকার বদলের পর বাংলাদেশের পালাবদলের পর তিনি কিন্তু একেবারে গা ঢাকা দিয়ে পালাচ্ছেন। নিজের দেশে বেশ কিছু মাস গা ঢাকা দিয়েছিলেন, পরবর্তীতে ভারতে এসে তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে তিনি স্বপ্ন দেখেন এখনও তার নিজের দেশ, নিজের ভিটে মাটি, আত্মীয় পরিজনদের কাছে ফিরে যাওয়ার জন্যে। কিন্তু সময়, পরিস্থিতি এবং যা একেবারে বর্ণনা তার মুখ থেকে আমরা শুনলাম, সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু হওয়া বাংলাদেশে যে কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিপজ্জনক, এমনটা কিন্তু বলছেন বাপ্পাদিত্য বসু। তিনি একেবারেই আমাদের সঙ্গে রয়েছেন, এবং তার এই কথা, যেভাবে পাকিস্তানের মতন মৌলবাদী শক্তিতে বাংলাদেশ ভরে গেছে, যে কারণে তারা দেশ ছাড়া, তার সেই যন্ত্রণার কথা তিনি তুলে ধরলেন আজ তাক বাংলার ক্যামেরায়। শুভজিৎ গাইনের সঙ্গে রাহি হালদার, আজ তাক বাংলা, কলকাতা।